ইরান যখন ক্ষেপণাস্ত্র ভান্ডার নতুন করে গড়ে তুলছে, তখন ইসরায়েল হঠাৎ যুদ্ধের আশঙ্কার মুখে। তেহরান পূর্ণ গতিতে পুনরায় অস্ত্রসজ্জা চালাচ্ছে, আর সেই প্রেক্ষাপটে আইডিএফ যুদ্ধ সতর্কতার সাইরেন বাজাচ্ছে। আইডিএফ প্রস্তুতির ঘাটতির কথা প্রকাশ করেছে। ইরানের আগ্নেয় শক্তি ফিরে আসায় ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান সতর্ক সংকেত দিচ্ছেন। ইসরায়েলকে আবার 6 অক্টোবরের অবস্থায় ফিরে যাচ্ছে। বাজেট নিয়ে দ্বন্দ্ব দুর্বল জায়গাগুলো সামনে এনে দিয়েছে। ইরান যখন তার অস্ত্র ভান্ডার পুনর্গঠন করছে, তখন ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, প্রস্তুতির ঘাটতি ও প্রতিরক্ষা বাজেটের সংকট ইসরায়েলকে হঠাৎ এক যুদ্ধে অরক্ষিত করে ফেলতে পারে। আইডিএফ সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়েহুদা ব্লুথ সতর্ক করে বলেন, কোনো পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ একটি অপ্রত্যাশিত যুদ্ধ শুরু হতে পারে। এর জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে। 30 ডিসেম্বর পশ্চিম তীরে এক আকস্মিক প্রস্তুতি পরিদর্শনের পর তিনি এই সতর্কবার্তা দেন, যেখানে দ্রুতগতির সংকটে সেনারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা পরীক্ষা করা হয়। তিনি বলেন, পরিকল্পনাকারীদের মূল ধারণা হওয়া উচিত দীর্ঘ সতর্ক সময় ধরে নেয়ার বদলে হঠাৎ শত্রুতার বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকা। এই পরিদর্শনে একাধিক ব্রিগেড ও আঞ্চলিক ডিভিশনের অধীনে থাকা 3টি ব্যাটালিয়নের কার্যক্ষমতা চাপের মধ্যে যাচাই করা হয়। আইডিএফ দলগুলো চৌকি প্রতিরক্ষা পদ্ধতি এবং স্বাভাবিক নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে বাহিনীর সক্ষমতা পরীক্ষা করে। এই পর্যবেক্ষণের ফলাফল ইসরায়েল সেন্ট্রাল কমান্ড জুড়ে মানদণ্ড আরও কঠোর করা এবং প্রস্তুতি বাড়াতে ব্যবহার করা হবে। মেজর জেনারেল ইয়েহুদা ব্লুথ বলেন, আমাদের যে মূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে তা হল হঠাৎ যুদ্ধের প্রস্তুতি। 31 ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম সতর্ক করে বলেন, ইসরায়েলের অর্থনৈতিক পরিকল্পনায় যুদ্ধ পূর্ব চিন্তাধারা আবার ফিরে আসছে। বারাম বলেন, ইসরায়েল খুব দ্রুত 6 অক্টোবরের অবস্থায় ফিরে গেছে, যা 7 অক্টোবর 2023 সালে হামাসের আকস্মিক হামলার আগের মানসিকতা ছিল। তিনি সতর্ক করেন, একাধিক ফ্রন্টে নিরাপত্তা ঝুঁকি এখনো অনেক বেশি থাকা সত্ত্বেও যুদ্ধ পূর্ব অর্থনৈতিক ধারণাগুলো আবার চালু হয়ে গেছে। বারাম যুক্তি দেন, বর্তমানে যে গতিতে ও যে মাত্রায় আইডিএফ এর কার্যক্রম প্রত্যাশিত, সে অনুযায়ী বর্তমান বাজেট যথাযথ অবস্থানে নেই। ইরান পুনর্গঠন করছে, ইসরায়েল পিছিয়ে পড়ছে। ইসরায়েল সম্প্রতি স্বীকার করেছে যে জুন মাসের 12 দিনের সংঘাতে এবং সংশ্লিষ্ট হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরানের ব্যালিস্টিক অস্ত্র ভান্ডার যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের সংঘাতের পরও ইরানের কাছে এখনও প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। উল্লেখযোগ্যভাবে ইসরায়েলের সঙ্গে জুনের যুদ্ধের পর ইরানের 2026 সালের প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণে বেড়েছে। সংঘাতের পর আগের তুলনায় ইরানের সামগ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয় প্রায় 145% বৃদ্ধি পেয়েছে। সরকার জানিয়েছে, 2026 সালে মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ হবে প্রায় $9.23 বিলিয়ন। ইরানি কর্তৃপক্ষ বলছে, এই বাজেট বৃদ্ধি প্রতিরোধ ক্ষমতা জোরদার করা এবং বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলার জন্য। ইরানের ভেতরের চলমান অস্থিরতার কারণে ইসরায়েল তাদের যুদ্ধ প্রস্তুতি দ্রুততর করছে। হিব্রু গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই বিক্ষোভকে একটি গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ক্ষমতা হারানোর ভয় থেকে তেহরান হঠাৎ করে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে কেন্দ্র করে বহু ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। এই সম্ভাব্য যুদ্ধে ইরান ছাড়াও লেবানন এবং অধিকৃত পশ্চিম তীর অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব প্রস্তুতি ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ, যা 2030 সাল পর্যন্ত বিস্তৃত। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে বলেন, ইসরায়েল ইরানের বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না, তবে রাজনৈতিক নেতৃত্ব বিষয়টিকে নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিক্ষোভ নিয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করেছেন। আইডিএফ যে যুদ্ধ পরিকল্পনা তৈরি করছে, তাতে একটি আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা রক্ষা করতে ইসরায়েলের উপর হঠাৎ হামলার সিদ্ধান্ত নিতে পারে, যাতে দেশের ভেতরের আন্দোলন দমন করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও তাদের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি বড় ধরনের সারপ্রাইজ যুদ্ধ হলে সেখানে প্রথমবারের মতো মহাকাশ থেকে এবং মহাকাশে ইসরায়েলি হামলার সম্ভাবনাও থাকতে পারে। নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের নেতারা নিজেদের জনগণের ভবিষ্যৎ নষ্ট করেছে। তাদের মতে পরিবর্তন আসবে ইরানের ভেতর থেকে। তিনি বলেন, এটা ইরানি জনগণের বিষয়। আমরা বুঝি তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের প্রতি সহানুভূতিশীল।
এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী সামখানি এই সপ্তাহে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর একটি সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় লেখেন, ইরানের প্রতিরক্ষা নীতিতে কিছু প্রতিক্রিয়া হুমকি বাস্তবায়নের আগেই নির্ধারিত থাকে। তিনি আরও লেখেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে এবং কোনো অনুমতির প্রয়োজন হয় না। যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, তাৎক্ষণিক এবং অপ্রত্যাশিত। এই মন্তব্য আসে এমন এক সময় যখন ট্রাম্প বলেছিলেন, ইরান যদি জুন মাসে হামলা হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। তবে তুরস্ক শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে তাকে নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার পথ বেছে নিতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনাও কমে যেতে পারে, আর ইয়েমেনের ভেতরের পরিস্থিতি নতুনভাবে আঞ্চলিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব, ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি 9.23 বিলিয়ন ডলার বরাদ্দ দিলে আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতে এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন। এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে, 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় 9.23 বিলিয়ন ডলার, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। ইরানের নৌশক্তি, নতুন ভাসমান ঘাঁটি ও যুদ্ধ পরবর্তী সমরসজ্জা। সাম্প্রতিককালে ইরান তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের মাত্র কয়েক মাস পর ইরান তার নৌবহরে একটি নতুন এবং উন্নত ভাসমান নৌঘাঁটি এবং একটি পুনরুদ্ধার করা বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে। এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘাতের আগে ইরানের ক্ষমতার একটি বড় প্রদর্শন হিসেবে দেখছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নতুন কুর্দিস্তান ভাসমান ঘাঁটি এবং সাহান্দ ডেস্ট্রয়ার যুক্ত করা হয়েছে।
বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে পুনরুদ্ধার করা সাহান ডেস্ট্রয়ারের উন্মোচন। এটি গত বছর একটি দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। টানা 14 দিনের অবিরাম প্রযুক্তিগত কাজের মাধ্যমে ইরানি নৌ বিশেষজ্ঞরা এই ডেস্ট্রয়ারটিকে উদ্ধার ও মেরামত করতে সক্ষম হন। মেরামত করা এই ডেস্ট্রয়ারটি এখন যুদ্ধপ্রস্তুত অবস্থায় রয়েছে। এটিতে রয়েছে একটি হেলিকপ্টার ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী কামান, ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরানে তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার সাহান্দ প্রথম 2018 সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। এর সফল পুনরুদ্ধার ইরানের দেশীয় সামরিক শিল্পের অদম্য সক্ষমতার প্রতীক। ভাসমান শক্তি, কুর্দিস্তান ঘাঁটি। সাহান্দ ছাড়াও নৌবহরে যুক্ত হয়েছে কুর্দিস্তান ভাসমান ঘাঁটি। সমুদ্রের সামরিক এবং বেসামরিক উভয় ইউনিটকে বিস্তৃত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ঘাঁটির। এর অর্থ হল ইরান এখন দীর্ঘ দূরত্বে তার নৌ অভিযানকে আরও কার্যকরভাবে সমর্থন করতে পারবে, যা তার কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের সেনাপ্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও অসংখ্য পণ্য ও ব্যবস্থারও উন্মোচন করা হয়, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ফ্রিগেট, বহুমুখী ড্রোন এবং স্মার্ট চালকবিহীন সাবমেরিন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিপ্লব নিষেধাজ্ঞার মুখেও অপ্রতিরোধ্য। দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা সত্ত্বেও ইরান একটি বিশাল দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও অধিকারী। এবছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তাদের সামরিক শক্তি প্রমাণ করেছিল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে পারেনি। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে এখন কৌশলগত ক্ষমতার সম্পদে রূপান্তরিত করেছে। ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ছিল এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। যা হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, তা আজ একটি বিস্তৃত UAV প্রোগ্রামে পরিণত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ড্রোনের একটি সংগ্রহে বিকশিত হয়েছে। প্রথম মোহাজেরের কাজ ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং রিয়েল টাইমে রিপোর্ট করা। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোডের কার্যকারিতা বাড়িয়েছে। মোহাজের 6 এবং মোহাজের 10 স্ট্রাইক সক্ষমতা এবং নির্ভুল নির্দেশিত বিকল্প যুক্ত করেছে। মোহাজের প্রাথমিক মিশন এখনও গোয়েন্দা, নজরদারি ও পরিদর্শন। এটি দূরবর্তী অঞ্চল সুরক্ষিত করতে, সীমান্ত পর্যবেক্ষণ করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করে। মধ্যপ্রাচ্যে সাইবার যুদ্ধের নতুন ফ্রন্ট। ইরান ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে, আর এতে ইরানের সাইবার ক্যাপাবিলিটি সত্যিই চমক দেখাচ্ছে। ইরান লিঙ্ক হ্যাকিং গ্রুপ হান্দালা দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফ তজাচে ব্রাভারম্যানের আইফোন হ্যাক করেছে। এটা কোনো সাধারণ হ্যাকের ঘটনা নয়। 28 ডিসেম্বর 2025 হান্দালা গ্রুপ এক্সে পোস্ট করে বলেছে তারা ব্রাভারম্যানের আইফোন 16 প্রো ম্যাক্স হ্যাক করেছে। ব্রাভারম্যান তো নেতানিয়াহুর সবচেয়ে কাছের লোক, গেটকিপার, যিনি প্রধানমন্ত্রীর অফিসের সব সিক্রেট কন্ট্রোল করেন। হ্যাকাররা বলছে তাদের হাতে এনক্রিপ্টেড চ্যাট, ভিডিও, হিডেন ডিলস, করাপশনের প্রমাণ, অ্যাবিউজ অফ পাওয়ার সব আছে। তারা এটাকে বিবিগেট অপারেশন বলে নাম দিয়েছে, যা নেতানিয়াহুর ইনার সার্কেলের কাতার গেট স্ক্যান্ডালের সাথে জড়িত। ইতিমধ্যে কিছু ভিডিও, কন্ট্যাক্ট লিস্ট, ছবি লিক করেছে, যেখানে ব্রাভারম্যানের ট্রাম্প বাইডেনের সাথে ছবি আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস বলছে কোনো ব্রিচ পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ, ইসরায়েলের লিডারশিপের প্যানিক ছড়ানো। হান্দালা গ্রুপ কারা? রিসার্চাররা বলছেন এটা ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের সাথে লিঙ্কড। এর আগে তারা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ফোন হ্যাক করেছে, আরও অনেক ইসরায়েলি ইনস্টিটিউশন টার্গেট করেছে। এটা ইরানের সাইবার ডিফেন্সের অংশ, যেখানে তারা শত্রুর দুর্বলতা এক্সপোজ করে। ইরান সাইবার হামলার মাধ্যমে শত্রুকে যেন বলছে তোমার সিকিউরিটি কোনো কাজের নয়। এই সাইবার অ্যাটাকটা নতুন ব্যাটলফিল্ড খুলে দিয়েছে স্মার্টফোনের ভেতরে। ইসরায়েল তো ভয় পাচ্ছে, কারণ তাদের লিডারদের সিক্রেট এক্সপোজ হলে পলিটিক্যাল স্টর্ম হবে। কাতার গেট স্ক্যান্ডালে নেতানিয়াহুর এইডরা একিউজড, আর এখন এই লিক সেটাকে ওপেনাইজ করছে। ইরান দেখাচ্ছে যে তারা শুধু মিসাইল নয়, সাইবারেও অ্যাডভান্সড। এটা ডিটারেন্স। শত্রুকে বলছে আক্রমণ করলে তোমারও দুর্বলতা বের হয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের এই স্ট্র্যাটেজি স্মার্ট আর সাহসী।
এর মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইউরোপের সাথে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। এটি ইরাকের সাথে 1980-এর যুদ্ধের চেয়েও জটিল, কারণ এখন অর্থনৈতিক, পলিটিক্যাল, কালচারাল, সিকিউরিটি সব ফ্রন্টে চাপ। জুন মাসে শুরু হওয়া 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়, 2025 সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানই শীর্ষে অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দানকারী দেশ হিসেবে তুলে ধরে। ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার আসছে? নীরবে প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হয় নীরবতা। কোনো বোমার শব্দ নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু ভেতরে ভেতরে সব প্রস্তুতি চলছে। ঠিক এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে ইরান আবার শক্তিশালী হয়ে উঠছে, আর সেই আতঙ্ক নিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছুটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি আসন্ন? কেন ইসরায়েল আবার ভয় পাচ্ছে? এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরান খুব দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আবার চালু হচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত, ধ্বংস হওয়া রাডার পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আবার সচল করার কাজ সবকিছুই চলছে নীরবে। ইসরায়েলের চোখে সবচেয়ে বড় ভয় একটাই, মিসাইল। কারণ ইসরায়েল জানে আকাশে তারা শক্তিশালী, কিন্তু হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে এলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়। ইরান কি করছে আসলে? এখানেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরান প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছে না, বরং তারা বলছে আমরা কূটনৈতিক আলোচনায় আগ্রহী। কিন্তু ইসরায়েলের সন্দেহ, এই আলোচনা আসলে সময় কেনার কৌশল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই সুযোগে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্ত করছে, ভবিষ্যতের হামলার জন্য ঢাল তৈরি করছে, যাতে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে কেউ সহজে আঘাত করতে না পারে। আর এখানেই ইরানকে আলাদা করে দেখতে হয়, কারণ নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান টিকে থাকার কৌশল শিখে গেছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালায়। এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। 100টির বেশি যুদ্ধ বিমান, B-2 বোমারু, সাবমেরিন এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আর সেটাই আজ ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। 3000 মিসাইল সত্যি কি সম্ভব? ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান চাইলে ভবিষ্যতে মাসে 3000 ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। এই সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা বুঝে গেছে সবচেয়ে দামি অস্ত্র নয়, সবচেয়ে বেশি অস্ত্রই ভয় তৈরি করে। ট্রাম্পের ভূমিকা কি? নেতানিয়াহু খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তিনি নতুন করে সামরিক অভিযানের প্রস্তাব দিতে পারেন। আগের মতোই কয়েকটি অপশন থাকবে, ইসরায়েল একা হামলা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা দেবে, অথবা যৌথ আক্রমণ। কিন্তু পরিস্থিতি এখন জটিল। গাজা ইস্যুতে চাপ, আন্তর্জাতিক সমালোচনা, আর নতুন যুদ্ধ মানে আরও অস্থিরতা। অবশেষে কি সবুজ সংকেত দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে হাঁটছে? এই প্রশ্নটাই এখন ঘুরছে ইসরায়েলের মাথায়। কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক এমন তথ্য সামনে আসছে যা ইঙ্গিত দিচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো এক নতুন, আরও বিপজ্জনক ধাপে ঢুকে পড়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পারমাণবিক বোমা তৈরি করা খুব কঠিন কিছু নয়, বরং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর চেয়েও এটা সহজ। এই একটি বক্তব্যই যথেষ্ট ছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলতে। কেন? কারণ এতদিন ধরে ইরান বলে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু এখন যদি প্রকাশ্যে বলা হয় বোমা বানানো সহজ, তাহলে সন্দেহ আরও গভীর হয়।
এর মধ্যেই ইতালির একটি গবেষণা সংস্থা দাবি করেছে চলতি বছরের অক্টোবর মাসেই খামেনি নাকি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন। এই ওয়ারহেড নাকি ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই তথ্য পরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশ করে। এখানে বড় প্রশ্ন হলো খামেনি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেবেন। কারণটা খুঁজতে গেলে আমাদের যেতে হবে জুন মাসের সেই 12 দিনের যুদ্ধে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি নাড়িয়ে দেয়। এই যুদ্ধের পর ইরানের ভেতরে বিশেষ করে আইআরজিসি বা রিভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিনের দাবি আরও জোরালোভাবে তুলেছেন ইরানের নিজের পারমাণবিক অস্ত্র দরকার। এতদিন খামেনি এই বিষয়ে বাধা দিয়ে এসেছিলেন, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা নাকি তার অবস্থান বদলে দিয়েছে, এমনটাই দাবি করছে ওই গবেষণা সংস্থা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ক্ষতি করেছে, কিন্তু বাস্তবে কি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, না। গ্রসির মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অক্ষত রয়েছে, আর সেটা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম। তার ভাষায় ইরানের কাছে থাকা অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও নিরাপদেই আছে, আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তাহলে প্রশ্ন আসে, ইউরেনিয়াম গেল কোথায়? গ্রসি পরিষ্কার করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি 1 বা 2টি স্থাপনায় সীমাবদ্ধ নয়। দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু অবকাঠামো, গবেষণা কেন্দ্র এবং সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এমনকি রাশিয়ার সহায়তায় নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনাও চলছে। মানে দাঁড়াচ্ছে, একাধিক স্থাপনায় হামলা করলে ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে যায় না। এর মধ্যেই ইরান আরেকটি বড় দাবি করেছে। তারা বলছে তাদের প্রকৃত মিসাইল শক্তির পুরোটা এখনও প্রকাশই করা হয়নি। ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি দাবি করেছেন, ইরানি ফাতা মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড সিস্টেমও নাকি এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। তার দাবি অনুযায়ী 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইলগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কোনো এলোমেলো হামলা নয়। পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করলো? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়, কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়, শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধ বিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হলো ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে।
ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে, কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। রাফাল বনাম জে-10C, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জে-10C। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান, যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জে-10C হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনায় এসেছে জে-10C যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জে-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জে-10C আসলে জে-10C-B মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10C দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10C হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10C হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি।